আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের 2.1-এর কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। এই পর্বটি সকলকে দেখার অনুরোধ রইল। প্রথমে হচ্ছে ক্রয়মূল্য। ক্রয়মূল্য, যে মূল্যে পণ্য ক্রয় করা হয় তাকে ক্রয়মূল্য বলে। যে মূল্যে পণ্য ক্রয় করা হয় তাকে ক্রয়মূল্য বলে। যেমন আমি একটি কলম কিনলাম, আমি দোকান থেকে একটি কলম কিনলাম 10 টাকা দিয়ে, তাহলে আমার কলমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। আমি 1 কেজি চাল কিনলাম 70 টাকা দিয়ে, তাহলে 1 কেজি চালের মূল্য 70 টাকা। এভাবে যে কোনো পণ্য যে মূল্যে বা যে দামে কেনা হয় সেটাই হচ্ছে ক্রয় মূল্য। যে দামে কেনা হয় সেটাই হচ্ছে ওই পণ্যটির ক্রয় মূল্য। বিক্রয় মূল্য, যে মূল্যে পণ্য বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। যে মূল্যে বা যে দামে পণ্য বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। যেমন আমি যখন 1 কেজি চাল কিনলাম দোকান থেকে, তো আমার জন্য সেটা ক্রয় মূল্য, কিন্তু দোকানদারের জন্য সেটা বিক্রয় মূল্য। আমি 70 টাকা দিয়ে ক্রয় করেছি, আমার ক্রয় মূল্য হচ্ছে 70 টাকা, কিন্তু দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে 70 টাকা। অর্থাৎ আমি যখন একটি কলম ক্রয় করলাম 10 টাকা দিয়ে, আমার জন্য সেটা ক্রয় মূল্য, কিন্তু দোকানদারের জন্য সেটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে যে মূল্যে পণ্য বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। একজন ব্যবসায়ী 1 কেজি আলু কিনলেন 30 টাকা দিয়ে, সে 1 কেজি আলু 40 টাকায় বিক্রি করলেন। তো 1 কেজি আলু কিনলেন কত দিয়ে, ক্রয় করলেন কত দিয়ে, 30 টাকা দিয়ে, বিক্রি করলেন কত টাকায়, 40 টাকায়। তাহলে তার বিক্রয় মূল্য বেশি, তার মানে তার লাভ হয়েছে। ক্রয় করেছে 30 টাকা দিয়ে, বিক্রয় করেছে 40 টাকা দিয়ে, তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়েছে, 10 টাকা বেশি, সে 10 টাকা লাভ করেছে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। আবার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। যেমন সে 1 কেজি আলু ক্রয় করেছে 30 টাকা দিয়ে, কিন্তু 1 কেজি আলু বিক্রয় করেছে সে 25 টাকা দিয়ে, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তাহলে আমরা ক্রয় মূল্য বুঝলাম, বিক্রয় মূল্য বুঝলাম, লাভ ক্ষতিও আমরা বুঝতে পারলাম। এখন আমরা জানব বিনিয়োগ। একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন। এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। একজন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে, তো বেশিরভাগ ব্যবসায়ী তাদের নিজের কোনো দোকান থাকে না, তারা দোকান ভাড়া নেয়। তো দোকান ভাড়া সেটা একটা খরচ। পরিবহন খরচ, মালামাল যে আনা নেওয়া করে গাড়ি দিয়ে বা বিভিন্ন যানবাহন দিয়ে, সেই পরিবহন খরচ অর্থাৎ যাতায়াত খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ, এরকম আরও অনেক খরচ রয়েছে, বিভিন্ন খরচ, বিদ্যুৎ বিল বা আরও বিভিন্ন অনেক খরচ রয়েছে। সেই সমস্ত খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে, একটি পণ্য যে ক্রয় করে সেই ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন। এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। যেমন ব্যবসার জন্য মাল কিনে, কাঁচামাল কিনে বা মালামাল কিনে, এই যে খরচটা, সেই খরচ, দোকান ভাড়া বা যাদের নিজস্ব দোকান আছে তার তো দোকান ভাড়া দেওয়া লাগে না, তো তার অন্যান্য খরচ রয়েছে, পরিবহন খরচ রয়েছে, যাতায়াত খরচ রয়েছে, অন্যান্য আনুষঙ্গিক আরও বিভিন্ন খরচ রয়েছে। এই সব খরচ যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন, অর্থাৎ তার মোট কত খরচ হয়েছে সে নির্ধারণ করেন। এই খরচটি হচ্ছে, এই প্রকৃত খরচ হচ্ছে, অর্থাৎ সব খরচ মিলিয়ে যে খরচটি হয় এই খরচকে বিনিয়োগ বলে। এখন আমরা জানবো আসল বা মূলধন। আসল, যে টাকার উপর লাভ বা মুনাফা পাওয়া যায় সেই টাকাকে আসল বা মূলধন বলে। যে টাকার উপর লাভ বা মুনাফা পাওয়া যায় সেই টাকাকে আসল বা মূলধন বলে। যেমন ব্যাংকে 1 লাখ টাকা রাখা হলো, 1 লাখ টাকা, তো 1 বছর পর তাকে 1,10,000 টাকা দেওয়া হলো, তাহলে সে টাকা রেখেছিল কত, 1 লাখ। 1 বছর পর সে কত টাকা পেল, 1,10,000, তার মানে সে 10,000 টাকা লাভ পেল, 10,000 টাকা লাভ পেল। তাহলে তার আসল কত ছিল, 1 লাখ।
ওই যে টাকা সে রেখেছিল সেটা হচ্ছে আসল বা মূলধন। যে টাকা সে ব্যাংকে রেখেছিল সেটাই হচ্ছে আসল বা মূলধন। 1 লাখ টাকা হচ্ছে আসল বা মূলধন। আর যে 10,000 টাকা অতিরিক্ত পেয়েছে সেটা তো আসল নয়, সেটা হচ্ছে মুনাফা। এভাবে যদি কোনো মানুষের কাছে টাকা রাখা হয় আর নির্দিষ্ট সময় পরে যদি তাকে টাকা ফেরত দেয় এবং সাথে কিছু অতিরিক্ত টাকা দেয়, তাহলে যেই টাকা রাখা হয়েছিল সেটা হচ্ছে আসল। যেমন একজন মানুষের কাছে 2 লাখ টাকা দেওয়া হলো, 2 লাখ টাকা দেওয়া হলো 1 বছরের জন্য। 1 বছর পরে সেই লোকটি 2,30,000 টাকা দিল, 2,30,000 টাকা দিল। তাহলে 2 লাখ টাকার হচ্ছে আসল আর 30,000 টাকা হচ্ছে মুনাফা। তাহলে আমরা কি জানলাম? আসল বা মূলধন হচ্ছে ব্যাংকে যে টাকাটা রাখা হয় বা কোনো মানুষের কাছে যে টাকাটা রাখা হয় লাভের আশায়, লাভের আশায়। তো যে টাকাটা রাখা হয় ওই টাকাটাই হচ্ছে আসল বা মূলধন। মুনাফা বা সরল মুনাফা, মুনাফা বা সরল মুনাফা প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলে। প্রারম্ভিক মূলধন অর্থাৎ যেই টাকা দিয়ে শুরু করা হয়েছে, যেই টাকা দিয়ে ব্যাংকে শুরু করা হয়েছে বা কারো কাছে টাকা দেওয়া হয়েছে, শুরুতে যে টাকাটা দেওয়া হয়েছে সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। শুরুতে যে টাকাটা রাখা হয় প্রতি বছর, শুধু যে টাকা ব্যাংকে শুরুতে মানে প্রথমে রাখা হয়েছে ওই টাকার উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়, শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়। অর্থাৎ যেই টাকার উপরে বছরের শুরুতে যে টাকাটা রাখা হয় বা প্রথমে যে টাকাটা রাখা হয় ওই টাকার উপরে যেই মুনাফা পাওয়া যায় বা যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলে। মুনাফার হার 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। 100 টাকার 1 বছরের মুনাফাকে 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। যেমন ব্যাংকে 100 টাকা রাখা হলো, রাখার পরে ব্যাংক 110 টাকা ফেরত দিল। তাহলে 100 টাকা রাখার কারণে কত টাকা পেলাম? আরও 10 টাকা বেশি পেলাম। ওই যে 10 টাকা বেশি পেলাম ওই 10 টাকা হচ্ছে মুনাফার হার। কারণ ওই 10 টাকা পেয়েছি 100 টাকার কারণে, 100 টাকার কারণে 10 টাকা পেয়েছি আর 1 বছরের পরে পেয়েছি। 100 টাকার 1 বছরে যেই টাকা পাওয়া যায়, 100 টাকা রাখলে 100 টাকা রাখলে 1 বছরে যেই টাকা পাওয়া যায় সেটাই হচ্ছে মুনাফার হার। 100 টাকা ব্যাংকে রাখা হলো, যদি 12 টাকা দেয় ব্যাংক, 12 টাকা দেয় অর্থাৎ 112 টাকা দেয়, তাহলে রেখেছিলাম কত? 100 টাকা, পেলাম কত? 112 টাকা। ওই যে 12 টাকা যে বেশি পেলাম, 1 বছরের পর 12 টাকা যে বেশি পেলাম, ওই 12 টাকার হচ্ছে ওই 12 টাকাটা হচ্ছে মুনাফার হার। তাহলে কি বুঝলাম? 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। অর্থাৎ 100 টাকায় যত টাকা পাওয়া যায়, 100 টাকায় যত টাকা বেশি পাওয়া যায় বা লাভ পাওয়া যায় বা মুনাফা পাওয়া যায় ওইটাই হচ্ছে মুনাফার হার। 100 টাকায় যত টাকা বেশি পাওয়া যায় সেটাই হচ্ছে মুনাফার হার। সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল। যেমন কোনো ব্যাংকে বা কারো কাছে 1 লাখ টাকা রাখা হলো 1 বছরের জন্য। 1 বছর পরে সেই ব্যাংক বা সেই কোনো ব্যক্তি 1,15,000 টাকা ফেরত দিল। তাহলে টাকা রাখা হয়েছিল কত? 1 লাখ টাকা। 1 বছরের জন্য টাকা ফেরত দিল কত? 1,15,000 টাকা দিল। এই যে 15,000 টাকা যে বেশি দিল, এই 15,000 টাকা কত সময় পরে পাওয়া গেল? 1 বছর। 1 বছর পর 15,000 টাকা বেশি পাওয়া গেল। তাহলে 15,000 টাকা যে লাভটা পেলাম সেটার সময়কাল কত? 1 বছর। এই 15,000 টাকা 1 বছরে পাওয়া গেল, এইটাই হচ্ছে এই 15,000 তার সময়কাল। আবার 2 লাখ টাকা রাখা হলো, তো 2 লাখ টাকা 2 বছর পর ব্যাংক তাকে ফেরত দিল 2,20,000 টাকা। এই যে 20,000 টাকা যে ফেরত দিল অতিরিক্ত বেশি টাকাটা, এই 20,000 টাকা কয় বছরের জন্য 20,000 টাকা পাওয়া গেল? 2 বছরের পর, মানে 2 বছরের জন্য 20,000 টাকা বেশি পাওয়া গেল। তাহলে ওই 20,000 টাকা যে বেশি পাওয়া গেল ওই 20,000 টাকা হচ্ছে 2 বছর। 20,000 টাকার সময়কাল হচ্ছে 2 বছর। ওই 20,000 টাকার সময়কাল হচ্ছে 2 বছর। তার মানে হচ্ছে যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়, অর্থাৎ যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় সেটা হচ্ছে তার সময়কাল।
আর কয়েকটি বিষয় আমরা জেনে নেই। যেমন আসল বা মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, মানে প্রিন্সিপাল, পি দ্বারা প্রিন্সিপাল বোঝায়। আসল বা মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। প্রফিট মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়। মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা মানে প্রফিট। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, যার ইংরেজি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। মুনাফার হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। সময়ের ইংরেজি হচ্ছে টাইম। স্ববৃদ্ধিমূল বা মুনাফা আসল, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ মানে পুরো টাকাটা। মুনাফা আসল মানে হচ্ছে পুরো টাকা, সম্পূর্ণ টাকা, সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। আর এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি জানলাম? আসল বা মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। স্ববৃদ্ধিমূল বা মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। বন্ধুরা, এই অনুশীলনীর উদাহরণ এবং অনুশীলনীর অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।